26 বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা কতখানি রেডি? কতখানি রেডি না, আরও একবার চ্যাম্পিয়ন হইতে পারবে কিনা কি মনে হয়? 22-এ চ্যাম্পিয়ন হয়ে গেছে, এখন টাইম আসছে টাইটেল ডিফেন্ড করার। খুব বেশি টিম এই কাজটা করতে পারে নাই, এবং এই কাজটা করতে গিয়ে সবচাইতে বড় যে চ্যালেঞ্জটা সাধারণত ফেস করা লাগে, ইউজুয়ালি কোচরা যেই সেট অফ প্লেয়ারদেরকে বিশ্বাস করে তাদেরকে দিয়েই সে খেলায় যাইতে চায়, বিকজ তাদের সাথে তার আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো। বাট ইউজুয়ালি যেটা হয়, প্লেয়ারদের বয়স বেড়ে যায় এবং নতুন প্লেয়ারকে নিয়ে আসা দলে এটা খুব জরুরি। বাট আর্জেন্টিনা টিমে কিন্তু এই মুহূর্তে নতুন প্লেয়ারের সার্কুলেশন যথেষ্ট পরিমাণে আছে। সো যদি বলা হয় যে নেক্সট বিশ্বকাপে আবেগের হিসাব বাদ, এই মুহূর্তে অনেক টাইপের আবেগের চর্চা আমরা করতেছি, বাট অ্যাকচুয়ালি যদি আপনি অন পেপারে তাকায় দেখেন, আর্জেন্টিনা কতখানি ফেভারিট। আজকে ভেনিজুয়েলার সাথে 3-0 জিতছে, মেসি ঘরের মাঠে লাস্ট ম্যাচ সম্ভবত। সো সেই জায়গায় সে 2টা গোলও করছে। অবভিয়াসলি আমরা অনেক বেশি ইমোশনের চর্চা করতেছি, অ্যান্ড এটা করারই মতন, বিকজ এভরিথিং ইজ ফলিং ফর লিওনেল মেসি। যা যা হওয়া সম্ভব মনে হইতেছে পুরা রূপকথার গল্প চলতেছে, সব কিছুর পিচ পারফেক্ট এন্ডিং চলতেছে। তো সেলিব্রেট না করে আসলে উপায় নাই। বাট এই আজকের ম্যাচের হিসাব বাদ দিয়েও যদি আমরা হিসাব করি যে এই মুহূর্তে আর্জেন্টিনা টিমের দিকে যদি আপনি অ্যাকচুয়ালি তাকান এবং সম্ভাব্য যা অন্যান্য টিম আছে তাদের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে কি মনে হয় যে আর্জেন্টিনা টিমের অবস্থা কোন জায়গায়? ইয়েস, টিম সিলেকশনে একটা বিশাল বড় কোশ্চেন মার্ক এখনও রয়ে গেছে। সেটা হচ্ছে মেসি খেলবে নাকি খেলবে না। ইয়েস, আমরা নিজেরাও বিশ্বাস করি যে মেসি নেক্সট বিশ্বকাপে খেলবে, বাট মেসি নিজেই কনফার্মেশনটা সরাসরি এখনও দিতেছে না। তার জায়গা থেকে জিনিসটা লজিক্যাল, সে এর আগেও একই কথা বলছে, এখনও একই কথা বলতেছে, আজকেও ম্যাচ শেষে সেম কথাই বলছে যে আমি এখনও পর্যন্ত 100% কনফার্মেশন দিচ্ছি না, আমার যে বয়স সেই অনুযায়ী নেক্সট বিশ্বকাপ খেলার কথা না। বাট আমি দিন বাই দিন বা ডে বাই ডে, ম্যাচ বাই ম্যাচ আগাইতেছি, যখন টাইম আসবে আমি লাস্ট মোমেন্টে কল দিব। ইট ইজ ভেরি মাচ আন্ডারস্ট্যান্ডেবল যে মেসি চাইতেছে না যে আগে একটা প্রেশার নিয়ে নিতে, অথবা মেসি যদি বলে আমি খেলবো, তাহলে আর্জেন্টিনা টিমে কারোর সক্ষমতা নাই যে সে তাকে না করে যে না তুমি খেলো না, তুমি এই মুহূর্তে বৃদ্ধ হয়ে গেছো, তোমার ফিটনেস ঠিক নাই, তো তুমি খেলো না। সো সে নিজের থেকে এই সচেতনতা প্র্যাকটিস করতেছে, বিকজ সে জানে ফাইনাল কলটা তারই দেওয়া লাগবে। সে যদি একবার হ্যাঁ বলে, তাহলে অবশ্যই এই জায়গায় কেউ আর তারা বাধা দিতে আসবে না, যে কারণে সে নিজের ইভ্যালুয়েশনটা কন্টিনিউয়ালি নিজে করতেছে যে ওয়েল আমি যদি ফিট মনে করি আমি খেলবো। নাও স্কালোনি লাস্ট পর্যন্ত যে কয়টা প্রেস কনফারেন্সে এই ইস্যুতে প্রশ্নের উত্তর দিছে, সেও কিন্তু এই জায়গায় বলছে যে আমরা মেসিকে সহ মেসিকে ছাড়া দুইভাবেই প্রস্তুত। ওকে, সো আর্জেন্টিনা টিমের ইনডেপথ আলাপ আলোচনার আগে, ভেতরে যাবার আগে, যদি আমার হিসাবে বাদ বাকি যে টিমগুলোকে মনে হইতেছে কন্টেন্ডার অ্যাপার্ট ফ্রম আর্জেন্টিনা, আমার হিসেবে ফ্রান্স বেশ ভালো একটা অবস্থায় আছে। এর বাইরে ডেফিনেটলি স্পেন। এই টিমের মাঝখানে নাই এরকম কোনো কিছু বোধহয় নাই, মোটামুটি সবই আছে। ভালো বল ক্যারি করতে পারা, ড্রিবলিং করতে পারা, ডিফারেন্স মেকার, ডিফেন্স, মিডফিল্ড, এভরিথিং ইজ দেয়ার। তো ফ্রান্স, স্পেনের বাইরে ইংল্যান্ড নিয়ে বরাবরই আলোচনা থাকে। টিমও অন পেপার খুবই ব্যালেন্স লাগতেছে, বাট ফর সাম রিজন তারা বিশ্বকাপে ডেলিভার করতে পারে না। অ্যান্ড এর বাইরে আরেকটা টিমের কথা বলাই লাগে, যে টিমের মাঝখানে সব কিছুই আছে বলে আমার মনে হয়, বাট ফর সাম রিজন তারা এখনো পর্যন্ত বিশ্বকাপে ওই লেভেলে ফায়ার আপ করতে পারতেছে না। দ্যাট ইজ ডেফিনেটলি পর্তুগাল। পর্তুগাল টিমের আপনি প্রত্যেকটা পজিশনের দিকে তাকাইলে টপ নচ সব প্লেয়ার এবং গোল্ডেন একটা জেনারেশন যাইতেছে এই মুহূর্তে, সেই তুলনায় তারা অতখানি ভালো করতে পারতেছে না ফর সাম রিজন। অ্যান্ড এর বাইরে যদি আলাপ আলোচনা করতে যাই, ব্রাজিল টিমে কার্লো আনচেলোত্তি, ইয়েস, আনচেলোত্তি সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গা এইটাই, সেটা হচ্ছে নকআউট টাইপের ম্যাচগুলোতে সে ভালো পারফর্ম করে ব্রাজিল টিমকে সে গোছাইতেছে। বাট এখনও পর্যন্ত বেশ খানিকটা ফাঁক ফোকর রয়ে গেছে। অ্যান্ড সবচেয়ে বড় আলাপ এইটাই যে ব্রাজিল টিম এখনও পর্যন্ত ফুললি সর্টেড না, নেইমার খেলবে নাকি খেলবে না, প্লেয়ারদের পজিশনের ব্যাপার কী হবে না হবে, এই বিষয়গুলো এখনও ফাইনিং টিউনিং করা বাকি। সো কতখানি ওই জায়গায় গোছায় উঠতে পারবে সেটা এখনও পর্যন্ত শিও না। দ্যাটস ওয়াই আমার কাছে এই মুহূর্তে মনে হইতেছে যে আর্জেন্টিনা ব্যতীত বাদ বাকি কন্টেন্ডারদের কথা যদি আমি বিবেচনা করি, বাদ বাকি ক্যান্ডিডেটদের হিসাব যদি আমি নিয়ে আসি, আমার কাছে ফ্রান্স আসে, স্পেন আসে, পর্তুগাল আসে। যদিও দিন শেষে বিশ্বকাপ তো বিশ্বকাপই, এই জায়গায় আমরা যে টাইপের কথাবার্তাই বলি না কেন, অবশ্যই আনপ্রেডিক্টেবল বহু কিছু ঘটে এবং এইটাই স্বাভাবিক। নাও কামিং ব্যাক টু আর্জেন্টিনা, যে জিনিসটা দিয়ে শুরু করছিলাম সেটা হচ্ছে আর্জেন্টিনা অ্যাকচুয়ালি কতখানি প্রস্তুত 26 বিশ্বকাপে জেতার জন্য, আবেগের হিসাব না। এই জায়গাতে প্রথমেই যে আলাপটা দিয়েছিলাম সেটা হচ্ছে যে নতুন প্লেয়ার আসা খুবই জরুরি। নতুন প্লেয়ারের হিসাব যদি আমরা বাদও দিই, স্টার্টিং 11-এর দিকে তাকাইলে আপনি যেটা দেখবেন যে যেই প্লেয়ারগুলো এই মুহূর্তে খেলে তারা তাদের যে প্রাইম এজ, আমরা বয়স নিয়ে অনেক বেশি ভয় পাইতেছি যে লিওনেল মেসি,
তার বয়স হয়ে যেতেছে, দলে ওতামেন্ডের আনাগোনা আছে, একই সাথে ডিপল, একই সাথে আমাদের গোলকিপার মার্টিনেস, তাদের সবার বয়স 30 ক্রস করে গেছে। সো আর্জেন্টিনা টিম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বয়সের কারণে আটকে যাবে কি না, বা যেইটা হয় যাদের নিয়ে আমরা আগের টুর্নামেন্টটা জিতছি তাদের প্রতি এক ধরনের বায়াস কাজ করা এবং সেই কারণে দল সাফার করা, এই ইস্যুটা ঘটবে নাকি ঘটবে না। নাও লুক এট দ্য সিনারিও, আমরা যদি ফরওয়ার্ড লাইনের দিকে তাকাই, একমাত্র লিওনেল মেসি যদি লাস্ট পর্যন্ত খেলে, যেটা এক্সপেক্ট করতেছি খেলবে, তারই বয়স একমাত্র 30। অ্যাপার্ট ফ্রম দ্যাট হুলিয়ান আলভারেস সে অবশ্যই স্টার্ট করার কথা। আর্জেন্টিনা টিমের সবচাইতে বড় স্ট্রেংথের জায়গা এটা যে দুইটা স্ট্রাইকার, আলভারেজ এবং একই সাথে লাউতারো, দুইটাই টপ নচ পারফর্মার, দুইটাই অসাধারণ স্ট্রাইকার এবং প্রবাবলি এই মুহূর্তে মোটামুটি সব টপ ক্লাবই স্টার্ট করার মতন ক্যালিবার রাখে। বাট আর্জেন্টিনা লাকিলি দুইটা ভালো স্ট্রাইকার পেয়ে গেছে এবং দুইটাকে খেলাইতে পারতেছে না, একজনকে অবশ্যই বেঞ্চ হওয়া লাগতেছে। এবং এই জায়গায় অবভিয়াসলি আমার কাছে যেটা মনে হয় যে আলভারেজ স্টার্ট করবে, এর পেছনে অবশ্যই বড় কারণ হইতেছে তার ওয়ার্ক রেট। যেহেতু দলে মেসি থাকে, সো সে এত বেশি ছোটাছুটি, এত বেশি ওয়ার্ক রেট দিবে না। এই জায়গাতে কাভার আপ করার জন্য থাকে আলভারেজ, যে ভাই আমি তোমারটা সহ কাভার আপ করে দিতেছি। এবং আমরা দেখি যেই পরিমাণ প্রেসিং, যেই পরিমাণ হার্ড ওয়ার্ক আলভারেজ করে, এটা ক্লাবে, দেশের হয়ে প্রত্যেকটা জায়গায় আনপ্যারালাল। সো এই জায়গায় বয়সের খুব একটা ফাঁক ফোকর থাকার কথা না, বিকজ আলভারেজের বয়স মাত্র 25। অ্যাপার্ট ফ্রম দ্যাট অন্যান্য প্লেয়ারের দিকে যদি আমরা তাকাই, আলমাদা এই মুহূর্তে সে দুর্দান্ত করতেছে, ক্লাবে যাই খেলুক রেগুলার পারফর্ম করতেছে, রেগুলার ডেলিভার করতেছে, এমনকি অ্যাথলেটিকোতে যাবার আগে থেকে সে জাতীয় দলের হয়ে পারফর্ম করতেছে। একটা সন্দেহ ছিল যে সেও মোটামুটি নাম্বার 10 রোলে খুব ভালো করে বলা যায়, যেটা মেসির অনেকটাই কাছাকাছি টাইপের স্পেস। বাট এরপরে স্কালোনি খুব সুন্দর করে একটা ব্যালেন্স বের করতে পারছে, যে জায়গায় পিছে যদি একই সাথে আলমাদা এবং মেসি থাকে, দে ক্যান অপারেট। আলমাদার বয়সও কিন্তু খুব বেশি কিছু না, 25 বা 26 এই টাইপেরই কিছু হবে। অ্যান্ড দেন দেয়ার কামস দ্যাট মিডফিল্ড। আমার মনে হয় যে আপনি যদি নিউট্রালিও হিসাব করেন, এই মুহূর্তে জাতীয় দলের যতগুলো ভালো মিডফিল্ড আছে আর কি, টপ নচ মিডফিল্ড যতগুলো আছে, তার মাঝখানে আপনি কম্পেয়ার করলে, একদম শর্ট লিস্ট করলে, আর্জেন্টিনার মিডফিল্ডকে আপনার টপ 3-তে রাখাই লাগবে। ডিপল, এনজো অ্যান্ড ম্যাকঅ্যালিস্টার, এই মিডফিল্ডের যেরকম ডাইনামিজম আছে সেরকম সকল টাইপের স্কিল সেট আছে। ডিপলের ডিফেন্সিভ ওয়ার্ক, হার্ড ওয়ার্ক পাবেন, একই সাথে এনজো এবং হচ্ছে গিয়ে ম্যাকঅ্যালিস্টার দুইজনের ক্রিয়েটিভিটি এবং এনজোর ডিপ লাইং প্লে মেকিং থেকে শুরু করে ম্যাকঅ্যালিস্টারের ফরওয়ার্ড রান, প্রত্যেকটা জায়গায় একটা কমপ্লিট মিডফিল্ড এবং তাদের মধ্যে খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিং। সব দিক থেকে আপনি দেখবেন যে দুর্দান্ত রকমভাবে সেট। এনজো অ্যান্ড ম্যাকঅ্যালিস্টার তাদের দুইজনেই কিন্তু সেই অর্থে স্টার টাইপের কেউ ছিল না গত বিশ্বকাপে, মানুষজন তাদেরকে এত বেশি চিনত না বা রেকগনাইজ করতো না। এই বিশ্বকাপে দুইজনেই খুবই ভালো পারফর্ম করতেছে, যার যার ক্লাবে একদম শক্তভাবে স্ট্যাবলিশ হয়ে গেছে। বয়সও কিন্তু পক্ষে 24-25 বছর, একদম প্রাইম টাইম বলতে যেটা বোঝায়। সো এই জায়গাতেও আমার মনে হয় না যে কোনো টাইপের সন্দেহ করার জায়গা আছে। ওয়েন ইউ কাম অ্যাবাউট ডিফেন্স, অবভিয়াসলি রোমেরো সেখানে থাকবে। লিসান্দ্রো ইজ দ্য পারসন যারা নিয়ে খানিকটা সন্দেহ হচ্ছে যে লাস্ট পর্যন্ত ওই ফিটনেসটা গেইন করতে পারবে কিনা। একটা লং টার্ম ইঞ্জুরি থেকে আসছে, না পারলে অবশ্যই খানিকটা ডিসঅ্যাডভান্টেজ, বিকজ ওতামেন্ডের উপরে আমাদের ভরসা করা লাগতেছে। যদি লিসান্দ্রো ব্যাক করে, উই আর ফাইন। সো জাস্ট আমার কাছে যেটা মনে হয় যে আর্জেন্টিনা টিমে যদি কোনো জায়গাতে শঙ্কা পাওয়ার মতন কোনো কিছু থাকে, যদি কোনো কিছু নিয়ে টেন্স হওয়ার মতন জায়গা থাকে, এটা হচ্ছে গিয়ে দুই পাশে দুই ফুল ব্যাক। তাগলিয়াফিকো ডিফারেন্ট পারফরমেন্স দিচ্ছে, আন্ডার রেটেড প্লেয়ার, মানুষজন অত বেশি প্রশংসা করে না। বাট গত বিশ্বকাপে আমার চোখে যেটা পড়ে, আকুনিয়া যেই জায়গাতে ছিল অনেক বেশি অফেন্সিভ ফুল ব্যাক, সে প্রায় বল নিয়ে উপরে যেতেছে, অ্যাটাক করার ক্ষেত্রে লেফট সাইডে অনেক বেশি হেল্প করতেছে। সেই তুলনায় তাগলিয়াফিকো খানিকটা ডিফেন্সিভ মাইন্ডেড, ডিফেন্সিভ কাভারেজ খুবই ভালো দেয়, যথেষ্টই ভালো দেয়। বয়স 30 ক্রস করে গেছে, 33 প্রবাবলি নেক্সট ইয়ারে সম্ভবত 34 হবে যদি না আমি ভুল করে থাকি। কিন্তু এখনও পর্যন্ত ডিফেন্সিভ কাভার যথেষ্ট ভালো, অফেন্সিভলি অত বেশি হয়তো হেল্প করতে পারে না, দ্যাটস এ ল্যাকিং। রাইট সাইডে মলিনার উপরে আমরা ডিপেন্ড করতেছি, তারেও আপনি যদি ক্লাবের পারফরমেন্স বিবেচনায় নেন, অসাধারণ হয়তো আপনি বলবেন না, এলিট লেভেলের ফুলব্যাক আপনি বলবেন না, যদিও আর্জেন্টিনা টিমে মোটামুটি খেলতেছে। এখন আর্জেন্টিনা টিম কিন্তু উইংরে খুবই কম ব্যবহার করে। আমাদের এই মুহূর্তে ডি মারিয়া যাওয়ার পরে খুব জাতের উইঙ্গার বলতে কেউই নাই। নিকো গঞ্জালেসকে দিয়ে আমরা যতখানি না অ্যাটাকিং আউটপুটের জন্য ব্যবহার করা হয়, তার চাইতে বেশি ব্যবহার করা হয় যখন আমাদের হার্ড ওয়ার্ক করা লাগবে, এক্সট্রা শিফট দেওয়া লাগবে লাস্ট মোমেন্টের জায়গাগুলোতে, তখন আমাদেরকে নিকো গঞ্জালেসের টাক পড়ে। তার কাছ থেকে অনেক বেশি গোল অ্যাসিস্ট আমরা খুব বেশি পাইটাই না। সো আর্জেন্টিনার খেলা অনেক বেশি মিডল কেন্দ্রিক, সেন্ট্রাল দিয়ে অ্যাটাক করে বেশি। না পুরো টিমের দিকে তাকাইলে আপনি আশাবাদী না হয়ে পারবেন না অ্যাকচুয়ালি, বিকজ টিমের মাঝখানে এর আগে যারা খেলতো তারা বরং এখন একদম প্রাইম সিচুয়েশনে চলে গেছে বয়সের দিক থেকে। এর সাথে এই যে ইয়াং ব্লাড যেগুলো আসতেছে,
নিকো পাস, মাস্তানতুনো, এচেভেরি, এদের নিয়ে আমি খুব একটা আলাপই করিনি। এদের মাঝখানে মাস্তানতুনো অলরেডি দেখা যাচ্ছে স্টার্ট করতেছে, নিজের ক্লাবের হয়েও করতেছে, জাতীয় দলের হয়েও করতেছে। নিকো পাস 100% ডিজার্ভ করে আরও বেশি মিনিট। এই মুহূর্তে সিরিয়াতে দুর্দান্ত খেলতেছে, একদম টপ নচ ফর্মে আছে। সো এই টাইপের প্লেয়ার যারা হয়তো বা রেগুলারলি মিনিট না পাইলেও ব্যাকআপ হিসাবে আপনাদের সাপোর্ট দিবে, এবং সেই ব্যাকআপটা আবার ফেলে দেওয়ার মতন কোনো প্লেয়ার না। দ্যাট মিনস আর্জেন্টিনা টিমের যে বেঞ্চ স্ট্রেংথ আছে দ্যাট ইজ গুড এনাফ। বাট হিসাবটা যখন বাদ বাকি টিমগুলোর সাথে কম্পেয়ার করার ব্যাপার স্যাপার, সো এই জায়গাতে একটা জায়গায় আমার কাছে মনে হয় আর্জেন্টিনা টিম বাদ বাকিগুলোর চাইতে অনেকখানি আগায়। দ্যাট ইজ ডেফিনেটলি লিডারশিপ অফ লিওনেল মেসি। আই মিন সে ডিরেক্টলি লিডারশিপের ব্যাপারটা এক্সারসাইজ করুক বা না করুক, দলের মাঝখানে যে একটা ইউনিটি, একটা ডেডিকেশন এবং এককেন্দ্রিক হয়ে খেলা, যে পুরো ড্রেসিং রুমের মাঝখানে আপনি দেখবেন না এ পর্যন্ত ইগো কেন্দ্রিক কোনো কথাবার্তা আছে। আজকের ম্যাচের দিকে তাকায় দেখেন যে একটা ন্যাচারাল নাম্বার 9 আলভারেজ, সে ওই জায়গা থেকে দুনিয়ার সকল স্ট্রাইকার সম্ভবত শ্যুট করবে গোল করার জন্য, এবং সেটাই করার কথা, বিকজ তার জন্য একটা ক্লিয়ার শট। সে একদম বাই ডিফল্ট একদম মনে হচ্ছে যে ইনস্টিংটিভলি মেসির জন্য বলটা পাস দিয়ে দিল, অ্যাসিস্ট করলো, গোল করার পরিবর্তে বরঞ্চ চাচ্ছে মেসিকে যেন ট্রিবিউট দেওয়া হয়। সেম থিং গোজ অ্যাবাউট আলমাদা। এই যে একজন প্লেয়ারকে কেন্দ্র করে খেলা, তাকে অনেক বেশি ট্রিবিউট দিতে চাওয়া, বিকজ এই প্লেয়ারটাকে মেসিকে দেখে বর্তমান প্রজন্মে মেসি যাদের সাথে খেলতেছে তারা সবাই বেড়ে উঠছে তারে দেখে। আই মিন নট অনলি দ্যাট, মেসি যখন ডেবিউ করছে তখন মাস্তানতুনোর জন্মও হয় নাই। Okay, I mean that's a crazy thing, isn't it? সো এই টাইপের প্লেয়ার যারা তাকে হিরো হিসাবে দেখে বড় হয়েছে, তারা যখন একই সাথে পিচ শেয়ার করতেছে, সো মেসি বাই ডিফল্ট তাদের কাছে একটা রেসপেক্ট পায়। আলাদা করে কমান্ড দেয়া লাগে না, তারা অলরেডি ইউনাইটেড, তারা অলরেডি ডেডিকেটেড। এই প্লেয়ারের জন্য আমরা খেলতে রাজি আছি। ইনফ্যাক্ট মেসি যখন কোনো ডিসিশন দেয় তাদের প্রশ্নও করা লাগে না, সন্দেহ প্রকাশ করা লাগে না, বিকজ মেসি এমনও না যে দলের সে একজন ডেডউড হয়ে আছে, যে না লেজেন্ড হিসাবে খেলতেছি বয়স্ক কোটায়, তোমরা আমারে ক্যারি করে নিয়ে যাও। নো, হি ইজ নট দ্যাট গাই। আপনি তার অ্যাচিভমেন্টের দিকে তাকান, তার বর্তমান ফর্মের দিকে তাকান, প্রত্যেকটা জায়গাতে সে তার পারফরমেন্স দিয়ে যেমন রেসপেক্ট আদায় করে নিচ্ছে, একই সাথে দ্যাট ইমেজ। সো এই জিনিসটা হোল আর্জেন্টিনা টিমকে ইউনাইট করে ফেলে। দ্যাট আন্ডারস্ট্যান্ডিং একটা লম্বা সময় ধরে তারা খেলতে চাচ্ছে। ইনফ্যাক্ট প্রত্যেকটা প্লেয়ারকে দেখলে দেখবেন মনে হচ্ছে যে তারা তাদের স্কিল সেটের বাইরে গিয়ে ওভার পারফর্ম করার ট্রাই করতেছে, যে দলের জন্য, মেসির জন্য যা করা সম্ভব তার সর্বোচ্চটা তারা দিতে রাজি। আই মিন দিস ইজ লাইক, তারা যে কথাটা এর আগে বহুবার বলছে যে 2021 সালে কোপা জেতার আগেও আমরা শুনছি, ইটস লাইক গোয়িং ফর দ্য ওয়ার, যুদ্ধে যাওয়ার মতন একটা ব্যাপার, যে হোয়াট এভার হ্যাপেন্স মেসির জন্য খেলা, দেশের জন্য খেলা, এবং এই জায়গায় নিজেকে একদম নিংড়ে দেওয়া। এই যে ডেডিকেশনটা, এই যে মাইন্ডসেটটা, এই জিনিসটার জায়গাটাতে আই থিঙ্ক অন্যান্য সকল ইউরোপিয়ান টিমের চাইতে আর্জেন্টিনা বেশ খানিকটা আগানো। সো যদি কোনো নেক্সট বিশ্বকাপে এক্স ফ্যাক্টর হয়ে আসে যেই কারণে আর্জেন্টিনা বাদ বাকি টিমগুলোর চাইতে খানিকটা হলেও আগায়, সেটা ডেফিনেটলি দ্যাট ইমেজ অফ মেসি, দ্যাট লিডারশিপ অফ মেসি। যেহেতু টুর্নামেন্টটা বিশ্বকাপ দিন শেষে জিততে পারে যে কেউই, বাট যদি বলা হয় যে কেমন ফিল হইতেছে 26 বিশ্বকাপের টিম নিয়ে, দেন ডেফিনেটলি আই ফিল যে কনফিডেন্ট লাগতেছে, অনেস্টলি কনফিডেন্ট লাগতেছে যে না, টিম ফাইট করার মতো। বাদ হয়ে যেতে পারে, শিরোপা না আসতে পারে, বাট দ্যাট ফিলিং যে যাওয়ার আগে, পার্টিসিপেট করার আগে, দ্যাট কনফিডেন্স না, প্রত্যেকটা জায়গাতে আমাদের টিম স্ট্যাকড, প্রিপার্ড।